বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য ধারাবাহিক ভিডিওর আজকে 17তম অধ্যায়, 17তম পর্ব। এই পর্ব থেকে আমি জ্যামিতি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা জানেন, জ্যামিতি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। এই বিষয়টি আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, আর ছাত্রছাত্রীরা প্রায়ই জ্যামিতি মুখস্থ করে। আসলে জ্যামিতিটা মুখস্থ করানোর বিষয় নয়, জ্যামিতিটা বোঝার বিষয়। কোনো ছাত্র বা ছাত্রী যদি জ্যামিতিটা বুঝে, তাহলে জ্যামিতির মধ্যে যে 20 নাম্বার রয়েছে, সেই 20 নাম্বার খুবই সহজে সে আয়ত্ত করতে পারবে। তো আমি আপনাদের পরামর্শ দেব, জ্যামিতিটা দয়া করে বুঝে বুঝে পড়বেন। আর আমি জ্যামিতিটা উপস্থাপন করতে গিয়ে যে শর্তগুলো আসবে, সেই শর্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রয়োজন আমি লিখে দিব। শর্তগুলো যদি স্মরণ রাখেন, তাহলে জ্যামিতির মতো সহজ অঙ্কের ক্ষেত্রে আর কোনো কিছু হতে পারে না। তো দয়া করে আপনারা জ্যামিতিটা মুখস্থ করার থেকে বেরিয়ে আসবেন, মুখস্থ করবেন না। আমি প্রত্যেকটা জ্যামিতি, অর্থাৎ 5 থেকে 6টা পর্বের মাধ্যমে প্রতিটা পর্বে 2টা করে জ্যামিতি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রত্যেকটা পর্বে বোঝানোর চেষ্টা করব যে জ্যামিতি খুবই সহজ এবং তার শর্তগুলো স্মরণ রাখলে জ্যামিতি অনায়াসে আনসার করা যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে সরাসরি চলে যাচ্ছি। আমি প্রথম অঙ্কে বলা হয়েছে, প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম যা। ছোট্ট একটি অনুসিদ্ধান্ত। এটা 8.1 অনুসিদ্ধান্ত, যেটা অনুসিদ্ধান্ত নম্বর 3 এবং 155 পৃষ্ঠার মধ্যে সিদ্ধান্তটা রয়েছে আপনাদের মেন বইয়ের। এটা আসলে একটা অনুসিদ্ধান্ত মানে করে দেওয়া নয়, শুধুমাত্র এই কথাটা বলা রয়েছে, প্রমাণ করে যে বৃত্তের বেশি বৃহত্তম যা। এটা প্রমাণ করার জন্য বলা হয়ে থাকে, কয়ের মধ্যে সাধারণত আসে। তো আমরা আগে 2টা কথা এখানে, এটা হচ্ছে বেশ আর এটা হচ্ছে যা। বেশ কি আর যা কি একটু আমি বুঝাই আপনাদেরকে এক্সট্রা। মনে করেন একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। যেখানে কম্পাস রাখবেন, কম্পাস রেখে আঁকবেন, সেটা হবে তার কেন্দ্র। এক পরিধি থেকে অন্য পরিধি পর্যন্ত বেশ কেন্দ্র বরাবর এক পরিধি থেকে অন্য পরিধি পর্যন্ত যে রেখা গমন করবে সেটা হবে তার বেশ। আর কেন্দ্র ছাড়া কোনো রেখা এক পরিধি থেকে অন্য পরিধিতে যে গমন করে, তাহলে সেটা হবে তার যা। মনে করেন এটা এ এবং বি, এটা বেশ, সি এবং ডি একটি যা। আপনাকে বলা হচ্ছে এই এ বিটা বড় হবে সিডি থেকে, এটা আপনি প্রমাণ করবেন। এই হচ্ছে প্রশ্নকারীর প্রশ্ন আপনার কাছে। তো আপনি দেখতেই পাচ্ছেন এ বি, এটা এই অংশটা বড়, এ সিডি এই অংশটা ছোটো। এটা বাস্তবে আপনি প্রমাণ করে দেখাতে হবে, এটা আপনার কাছে প্রশ্ন। তো আশা করি বেশ এবং যাটা বুঝতে পেরেছেন। এখন আসেন সরাসরি প্রশ্নের মধ্যে এসে প্রথমে আপনি সাধারণ নির্বাচন, প্রমাণ করো যে, এখানে করো যে বলা হয়েছে, আপনি খাতার মধ্যে লিখবেন প্রমাণ করব যে বৃত্তের বেশি বৃহত্তম যা, কথাটা লিখবেন। লিখার পরে ঠিক মিডিলে, খাতার ঠিক মধ্যস্থানে আপনি একটা বৃত্ত আঁকবেন, সুন্দর করে একটা বৃত্ত আঁকবেন কম্পাস দিয়ে। বৃত্ত আঁকার পরে একটা বেশ দিবেন কেন্দ্র বরাবর। এটা যদি ও কেন্দ্র হয়, ধরে নিলাম আমরা এ বি একটা বেশ, আর একটা যা নিবেন সিডি। এতটুকুই প্রশ্ন অনুযায়ী আপনি এতটুকু লিখবেন। এর নিচে লিখবেন আপনি, মনে করি এটা বিশেষ নির্বাচন। আমি লিখে দিচ্ছি, দয়া করে আপনারা নোট করে নেবেন। বিশেষ নির্বাচন, নির্বাচন না কিন্তু আবার বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তারপরে লিখবেন এবি বেশ কিন্তু সিডি বেশ নয়, বা বেশ ভিন্ন একটি যা। বাস, পরিচয় দিয়ে দিলেন। প্রমাণ করব যে
বা করতে হবে যে লিখতে পারেন, প্রমাণ করব যে AB ইজ গ্রেটার দেন CD। বাস আপনার বিশেষ নির্বাচনটা হয়ে গেল। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে যা লিখেছেন তার পরিচয়টা আপনি দিয়ে দিলেন, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বা দিতে পারেন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD একটি বৃত্ত, AB বেশ এবং CD বেশ নয় বা বেশ ভিন্ন এমন একটি, যা প্রমাণ করব যে AB বড় CD ছোট। শেষ। এখন এক্সট্রা কিছু কাজ করতে হবে আপনাকে। অঙ্কন, আমরা যদি ও থেকে সি পর্যন্ত আবার ও থেকে ডি পর্যন্ত দুইটা সংযোগ রেখা টানি, তাহলে OC এবং OD যোগ করি, এ কথাটি লিখবেন OC এবং O, D যোগ করি। এটা এক্সট্রা প্রমাণ। তো প্রমাণের প্রথমে আপনাকে আমি প্রশ্ন করব, এখানে OCD একটা ত্রিভুজ হয়ে গেছে, এই ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। আপনি লিখবেন ত্রিভুজ OCDA, এই যে OC বাহুটা আর এই যে OD বাহুটা, OC যোগ OD, এই দুইটা বাহুর যোগফল সিডির চেয়ে বড় হবে না ছোট হবে? আপনারা জানেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। তাহলে যে কোনো দুই বাহু, অর্থাৎ এই যে বাহুটা আর এই যে বাহুটা, এই দুইটা বাহু অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড়। এবং এখানে আরও একটা কথা লিখে রাখা উচিত, প্রথমে এই কথাটা লিখলে ভালো হয়। OA সমান সমান OB সমান সমান OC সমান সমান OD। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। শর্তটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হয়। একই বৃত্তের ব্যাসার্ধ, এ কথাটা লিখে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেখেন তো, ও থেকে এ পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত, আবার ও থেকে সি পর্যন্ত, ও থেকে ডি পর্যন্ত যতটা রেখা টানেন না কেন, আপনার প্রত্যেকটা রেখা কী হবে? সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ আপনাকে যদি একটা বৃত্ত এভাবে দেওয়া হয়, এখান থেকে যতটা রেখা আপনি টানবেন প্রত্যেকটা রেখা কী হবে? সমান হবে। এই জন্য এটা সমান। এ অনুযায়ী ত্রিভুজ OCDA, এই ত্রিভুজের মধ্যে OC প্লাস OD, অবশ্যই এই দুই বাহুর যোগফল কী হবে? CD থেকে বড় হবে। এখানেও লিখতে পারেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বা বড়। শতটা লিখে দিলাম। কেন এইটা লেখা যায়? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর যে বাহু থাকবে তা থেকে কীভাবে বড় হবে। আচ্ছা, OC এর পরিবর্তে কি OA লেখা যায় না? আমি এখানে লিখেছি OC, OA, OB, OD পরস্পর সমান। তাহলে OC এর পরিবর্তে যদি আমরা OA লিখি, প্লাস OD এর পরিবর্তে যদি আমরা OB লিখি, আর এখানে ইজ গ্রেটার দেন চিহ্নটা CDটা রেখে দিলাম। সুতরাং OA আর OB এই দুইটাকে একত্রে কি লেখা যায়? AB ইজ গ্রেটার দেন CD। এই যে আপনার যে শর্তটা দিয়েছিল, AB বড় CD ছোট, অর্থাৎ বৃত্তের বেশি বড়, যাটা কি হবে? ছোট। প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তো এই ছিল আপনার প্রথম ইয়েটা। এটা প্রায় কয়ের মধ্যে থাকে, তেমন একটা লম্বা ইয়ে নয়, উপপাদ্য নয়, এই জন্য কয়ের মধ্যে প্রায় সময় দেখা যায় দিয়ে দেয়। এটা আপনারা একটু গুরুত্ব সহকারে করবেন। আচ্ছা, তো আমি মুছে নিচ্ছি। আশা করি এটা তেমন একটা কঠিন বিষয় না, বুঝতে পেরেছেন আপনারা সবাই। দয়া করে খাতার মধ্যে নোট করে নেবেন, আমি যেভাবে বলতেছি সেভাবে নোট করবেন। আসুন 2 নম্বর উপপাদ্য। এখানে আমার বোর্ডের মধ্যে যে 2 নম্বর উপপাদ্যটা আমি লিখেছি, এটা মূলত আপনাদের মেন বইয়ের 20 নম্বর উপপাদ্য। এই 20 নম্বর উপপাদ্যটার গুরুত্ব কতটুকু আপনি যদি বিগত বোর্ড প্রশ্নগুলো বের করেন তাহলে অনুভব করতে পারবেন। এটা মূলত প্রত্যেকটা বোর্ডে 1 বছর পর এই উপপাদ্যটা দিয়ে থাকে। তো আপনাকে পরামর্শ দিব, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, দেখবেন
আগের বছর এই মানে আপনি যে বছর পরীক্ষার্থী তার আগের বছর এই উপপাদ্যটা পরীক্ষার মধ্যে দিয়েছে কিনা, যদি না দেয় তাহলে মনে করেন আপনার জন্য প্রশ্নের মধ্যে চলে এসেছে এটা। আর যদি দিয়ে দেয় তাহলে আপনি এটা স্কিপ করবেন, এটা আসবে না। আমি আবারও বলছি, আপনি যে বছর পরীক্ষার্থী এই বছর যদি এই প্রশ্নটা, এই বছরের আগের বছর যদি এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে দিয়ে দেয় তাহলে আপনি আর পড়বেন না। কিন্তু যদি না দেয় তাহলে মনে করবেন আপনার প্রশ্নের মধ্যে এটা চলে এসেছে, মানে লেখা হয়ে গেছে, আপনি পরীক্ষার হলে গেলে এটা পেয়ে যাবেন। এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো এটা মূলত দুইভাবে প্রশ্ন করতে পারে, আরও বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হয়। সাধারণত মেন বইয়ের মধ্যে যে দুইভাবে প্রশ্ন লেখা হয়েছে, এই প্রশ্নটি হচ্ছে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে কথাটা কেন্দ্রস্থ কোণ আর এই যে কথা বৃত্তস্থ কোণ, এই দুইটা কথা আপনাকে বুঝতে হবে। এটাকে অন্যভাবে বলা যায়, মেন বইয়ের মধ্যে এটার পিছনে লেখা আছে প্রমাণের পরে, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমি লিখে দিয়েছি এটা উপপাদ্য 20 মেন বইয়ের। তো আমি আগে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণটা আপনাদেরকে একটু বুঝাই, দয়া করে এই দুইটা জিনিস বুঝেন। মনে করেন একটি চাপ এ এবং বি, একটি চাপ নিলাম, এখানে ও একটা কেন্দ্র, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি হবে কেন্দ্রস্থ কোণ। আবার বৃত্তের পরিধির উপরে যে কোণ হয় সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণও বলা যায়। এই যে সি এর মধ্যে যে কোণ হয়েছে এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ। এ সি বি কোণ বা বি সি এ কোণ, এটা হবে তার পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তো আপনাকে বলা হচ্ছে এই যে কোণটা, এই কোণটা এই এ ও বি কোণের অর্ধেকের সমান। অর্থাৎ এটাকে যদি আপনি দুই ভাগ করেন, এটাকে যদি দুই ভাগ করেন তাহলে এটা সমান হবে। অথবা আপনার এই কোণের সাথে যদি আপনি 2 গুণ করেন তাহলে এই কোণের সমান হবে। এটা আপনি প্রমাণ করবেন। তো দুইবারে প্রমাণ করার প্রয়োজন নাই, একবারে প্রমাণ করা যায়। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে একসাথে এই দুইটাই একসাথে করা যায়, বা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি প্রশ্ন আসে 3 থেকে 4 নিয়মে এইটা প্রমাণ করা যায়। তো আমি মেন বইটাকে ফলো করব, মেন বইয়ের মধ্যে যেভাবে দিয়েছে সেভাবেই চেষ্টা করব আপনাকে ওদেরকে বোঝানোর জন্য। আরও সহজে মেন বই থেকে আরও সহজে উপস্থাপন করা যায়। তো আমি সেদিকে আর যাচ্ছি না। আসুন আমরা প্রথমে সাধারণ নির্বাচনটা কী লেখা হবে। আপনি লিখবেন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করব, বা প্রমাণ করতে হবে যে বলে এই সাধারণ নির্বাচনটা লিখবেন। লিখার পরে আপনি একটা চিত্র লিখবেন। আমি বোর্ডের মধ্যে স্থান হবে না, এই জন্য আমি চিত্রটা পাশে লিখতেছি। আপনারা ঠিক কাতার মধ্যস্থানে একটা সুন্দর করে একটা বৃত্ত আঁকবেন কম্পাস দিয়ে, আর কম্পাস যেখানে বসবে সেটা হবে তার কেন্দ্র। এই হবে তার কেন্দ্র। একটা চাপ আমি নিলাম, বিসি একটা চাপ নিলাম, এখানে এ দিলাম, যেহেতু কেন্দ্র বৃত্তস্থ কোণটাও নিতে হবে আমাকে। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ তৈরি হয়ে গেল। আবার এ বি এবং এসিকে যদি আমরা যোগ করি তাহলে বৃত্তস্থ কোণটাও তৈরি হয়ে গেল। তো আপনি এটার পরিচয় দিবেন প্রথমে, যে মনে করি বিশেষ নির্বাচন, চিত্রের পরেই লিখবেন আপনি বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি একটি বৃত্ত। এটা না দিলে হবে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দিলে হবে এ বিসি একটি বৃত্ত, এ বিসি না দিলে হবে একটি বৃত্ত। উহার একই চাপ, এই যে শব্দটা একই চাপের উপর, প্রশ্নের সাথে আমি মিলিয়ে লিখতেছি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ অথবা বৃত্তস্থ, আগে লেখানো সমস্যা নাই, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ
দেখেন তো কি আসে। কেন্দ্রস্থ গুণ আমি লিখি নাই, আপনাদেরকে প্রশ্ন করতেছি আমি। কেন্দ্রস্থটা কোনটা কি হবে? বি ও সি, কেন্দ্র থেকে যে কোণ তৈরি হয়, তাহলে বি ও সি হবে তার কেন্দ্রস্থ কোণ, বি ও সি। আর বৃত্তস্থ কোণটা কি? তা বি এ সি, বি এ সি হবে তার বৃত্তস্থ কোণ। পরিচয় শেষ। প্রমাণ করব যে কথাটা, প্রমাণ করব যে বিওসি কোণ সমান সমান বিএসি কোণ, দুটা কথা এখানে আছে, বিওসি কোণ সমান সমান বিএসি কোণ। দেখেন তো, একটা প্রথম কথাটা হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ বলতে এ কোণটা হবে ছোটো আর এটা বড়, তাহলে এটার সাথে আপনি 2 গুণ করে দিবেন, দ্বিগুণ হয়ে গেল। আর যদি অর্ধেক বলে তাহলে সেটা এখানে আপনি হাফ দিয়ে দিবেন, অর্ধেক হয়ে গেল। তো এই ছিল প্রশ্নের কন্ডিশন। যদি আপনাকে দ্বিগুণ বলা হয় তাহলে আপনি এটুকু লিখবেন, এখানে এটুকু লিখবেন না, প্রমাণ করব যে বলার পরে। আর যদি অর্ধেক বলে তাহলে আপনি এখানে লিখবেন না, এটা লিখবেন। প্রমাণ করব যে হাফ ইন্টু বিওসি কোণ সমান সমান বিএসি কোণ। আচ্ছা, অঙ্কনে একটা কথা লিখতে হবে আমাদেরকে, এক্সট্রা কিছু কাজ করতে হয়। উপপাদ্যের মধ্যে এক্সট্রা কোনো কাজ করলে সেটা অঙ্কন চলে আসবে। এভাবে যদি আমরা এ হতে ও কেন্দ্র বরাবর ডি একটা রেখা নেই, তাহলে এইটা এক্সট্রা হয়ে গেল। এই জন্য বলবো এসি রেখা কেন্দ্রগামী নয়, এসি রেখা কেন্দ্রগামী নয়। এক্ষেত্রে এ ডি রেখাংশ কেন্দ্রগামী, এডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি, সুন্দর হবে, এডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি, কেন্দ্রগামী রেখাংশ আঁকি। হয়ে গেল। এখন আসেন প্রমাণে। প্রমাণের প্রথম ইয়েটা হবে, এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে ও এ বি একটা ত্রিভুজ, আর ওটা হচ্ছে ও এ সি একটা ত্রিভুজ। তো আমরা ত্রিভুজটা এইটা প্রথম এই সাইডের ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ ও এ বি এ, এই ত্রিভুজের মধ্যে কি লেখা যায়? ও এ সমান সমান ও বি লেখা যায়। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে, ও থেকে এ পর্যন্ত আর ও থেকে বি পর্যন্ত একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এই দুইটাকে সমান বলা যায়। আর আপনারা জানেন বাহু যখন সমান হয় তখন তাদের অন্তর্ভুক্ত কোণটাও কী হয়? সমান হয়। যেহেতু এই ও বি বাহুটা এবং ও এ বাহু দুইটা সমান, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুইটা কোণও কী হবে? সমান হবে। তাহলে লেখা যায় ও এ বি কোণ সমান সমান ও বি এ কোণ, এই দুইটা কোণ সমান লেখা যায়। কিন্তু বহিস্থ ত্রিভুজের বহিস্থ কোণ বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান সমান কি? ত্রিভুজের বাহিরের কোণ ভিতরের বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এটা হচ্ছে সূত্র। মনে করেন এটা ত্রিভুজ, এখানে যদি একটা কোণ তৈরি হয়, এই যে কোণটা, অথবা এদিকে যদি আপনি এই কোণটা তৈরি করেন, তাহলে এই কোণ এবং এই কোণের সমষ্টি হবে এই বাহিরের কোণের সমান। তাহলে এখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণটা বি ও ডি কোণ, এই কোণটা হবে এই এ কোণ এবং এই বি কোণের সমষ্টির সমান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, এই দুইটার সমষ্টি। আচ্ছা, এখন যদি আমরা এখানে লিখি ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ, একই কথা, কারণ ও এ বি কোণ যে কথা, ও বি এ কোণ, ও বি এ কোণের পরিবর্তে ও এ বি কোণ আমি লিখলাম, মানে দুইটা লেখা যায়। তাহলে এখানে কি লেখা যায়? 2 ইন্টু ও এ বি কোণ লেখা যায়।
তাহলে বি ও ডি কোণ এটার পরিবর্তে লেখা যায় 2 ইন্টু বি এ ও এ বি কোণ। অনুরূপভাবে আপনি এই অংশ নিয়েছেন, এখন যদি এইটা নেই আমরা সি ও ডি কোণ, তাহলে সি ও ডি কোণ সমান সমান 2 ইন্টু কি লেখা যায়, এইটার পরিবর্তে যদি 2 ইন্টু ও এ বি লেখা যায়, তাহলে এইটার পরিবর্তে লেখা যায় 2 ইন্টু ও এ সি কোণ, 2 ইন্টু ও এ সি কোণ। এটার প্রমাণ করা লাগবে না, এটা সরাসরি লেখা যায়। তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, এতটুকু মুছে দিলাম। এখন এই যে বি ও ডি কোণ, এখন বলি, এখন বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ সমান 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 চিহ্নর বাম সাইড দুইটা যোগ করে নিলাম। এখানে ডান সাইডে কি আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 ইন্টু ও এ বি কোণ, ও এ বি কোণ প্লাস ও এ সি কোণ। 2 কমন নিয়ে নিলাম, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিয়ে নিলাম, আর ও এ বি কোণ, ও এ সি কোণ যোগ করে দিলাম। বা বি ও ডি কোণ, দেখুন তো বি ও ডি কোণ মানে এতটুকু, সি ও ডি কোণ তার মানে এতটুকু। তাহলে এই সারাটাকে একসাথে কি বলা যায়, বি ও সি বলা যায় না? এই দুইটার যোগফলকে কি বলা যায়, বি ও সি কোণ বলা যায়। সমান সমান 2 ইন্টু ও এ বি কোণ মানে এতটুকু, তারপরে ও এ সি কোণ, তার মানে এতটুকু। তাহলে এই সারাকে একসাথে কি বলা যায়, বি এ সি বলা যায় না? 2 ইন্টু 2 থাকলো বি এ সি কোণ। দেখুন তো বি ও সি কোণ সমান সমান 2 ইন্টু বি এ সি কোণ, এটা আসছে কিনা? যদি দ্বিগুণ বলা হয় তাহলে এখানে আপনার প্রমাণিত। আর যদি অর্ধেক বলে তাহলে এই দুইটাকে এখানে নিয়ে আসবেন। মানে আপনি এই লাইনটা লেখার পরে লিখবেন হাফ ইন্টু বি ও সি কোণ সমান সমান বি এ সি কোণ প্রমাণিত। আমি আবার বলি, যদি অর্ধেক বলা হয় তাহলে এই দুইটাকে আপনি এদিকে নিয়ে আসবেন। আপনারা জানেন গুণে থাকলে ভাগ হয়, তাহলে বি ও সি কোণকে 2 দ্বারা কী করবে, ভাগ হয়ে যাবে। মানে অর্ধেক যদি বলা হয় তাহলে কেন্দ্রস্থ কোণ অর্ধেক হয়ে গেল, কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর সমান বি এ সি কোণ। আর যদি দ্বিগুণ বলা হয় তাহলে কেন্দ্রের কোণটা হবে দ্বিগুণ, কার সমান, বৃত্তস্থ কোণ। তো এই অঙ্কটা শুধুমাত্র এই বাংলা ভাষায় করবে না, একটা চিত্রও থাকে। প্রায় সময় দেখা গেছে যে একটা চিত্র দিতে পারে, এভাবে একটা চিত্র দিতে পারে, চিত্র দিয়ে বলতে পারে প্রমাণ করে যে বি ও সি কোণ সমান সমান 2 ইন্টু বি এ সি কোণ, অথবা বলতে পারে প্রমাণ করো যে বি ও সি কোণ বি এ সি কোণ সমান সমান হাফ ইন্টু বি ও সি কোণ। এভাবে চিত্র দিয়েও প্রশ্নটা থাকতে পারে। তো আপনারা যেভাবে প্রশ্নটা আসে না কেন এটা বুঝে বুঝে করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন প্রত্যাশা রাখছি। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।